সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা গুণগত রসায়নের সিকিউ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। এর আগে 6টি ক্লাস হয়েছে। আজকে আমাদের সিকিউ এর 7ম ক্লাস। বিগত 5 বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আগের আলোচনার কন্টিনিউশনে আমরা আজকের আলোচনাটি শুরু করব। এই ক্ষেত্রে আগের 6টি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আমি অলরেডি 4টি এমসিকিউর ক্লাসও আলোচনা করেছি। সবগুলো ক্লাসই তোমরা এই পেজটিতে পাবে। তো আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর, এটি একটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার আমরা এটা বলতে পারি। তবে এটা নিয়ে বিতর্ক আছে। কোনো কোনো বইতে এটা 400 ন্যানোমিটার থেকে 780 বলা হয়। আবার 800 ন্যানোমিটারও কেউ কেউ বলে থাকেন। সো তুমি এর যে কোনো একটি মান দিলেই হবে। 2 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি পানিতে অধিক দ্রবণীয়? এটি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা দিতে হবে। দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই দুইটি যৌগের ক্ষেত্রেই আমরা যদি তার দিকে তাকাই, তাহলে ক্লোরাইড হচ্ছে দুইটিরই কমন, অর্থাৎ অ্যানায়ন সেম। তাহলে ক্যাটায়ন দিয়ে আমার ব্যাখ্যা দিতে হবে ক্যালসিয়ামের চার্জ ঘনত্ব +2, অ্যালুমিনিয়ামের +3। আমরা দুইটি ব্যাখ্যা এখানে দেব। একটি হচ্ছে ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, ওই ক্যাটায়নের ঋণাত্মক চার্জের প্রতি আকর্ষণ তত বেশি হবে, ফলে অ্যালুমিনিয়াম আয়ন ক্লোরাইড আয়নকে অধিক জোরে তার নিজের দিকে আকর্ষণ করবে। আবার ক্যাটায়নের আকার যত ছোট হবে, ওই ক্যাটায়নের যোজতা স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব কম থাকবে, ফলে নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রন ঘনত্বকে তার নিজের দিকে অধিক জোরে আকর্ষণ করবে। এই দুইটি ব্যাখ্যাতেই দেখা যায় যে এর সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটার সমযোজী বৈশিষ্ট্য বেশি। এখন কথা হচ্ছে, যখন সমযোজী বৈশিষ্ট্য বেশি হয় তখন মনে রাখতে হবে যে তার পানিতে দ্রবণীয়তা কম হয়, কারণ সমযোজী যৌগগুলো পানিতে কম দ্রবণীয় হয়। তাই এক্ষেত্রে যেহেতু প্রশ্নে চেয়েছে কোনটি অধিক দ্রবণীয়, অর্থাৎ যার আয়নিক বৈশিষ্ট্য বেশি সে অধিক দ্রবণীয় হবে, তাহলে এখানে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি? ক্যালসিয়াম ক্লোরাইডের। তার মানে এটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, তাহলে বেশি আয়নিক বৈশিষ্ট্য হওয়াতে ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হবে। খেয়াল রাখতে হবে প্রশ্নে কি আয়নিক বৈশিষ্ট্য চাচ্ছে না সমযোজী বৈশিষ্ট্য চাচ্ছে। এরপরের প্রশ্ন, উদ্দীপক থেকে এ পাত্রের দ্রবটি পৃথক করার পদ্ধতি বর্ণনা করো। ব্লু ভিট্রিয়ল দ্রবণ। ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। এটিকে আলাদা করার বা পৃথক করার, তার মানে সে দ্রবণ অবস্থায় আছে, প্রশ্নে কিন্তু দ্রবণ বলে দিয়েছে। সো দ্রবণ থেকে তোমাকে কি করতে হবে? ব্লু ভিট্রিয়ল আলাদা, দ্যাট ইজ এটাকে সলিড ফর্মে নিতে হবে। এখন এই সলিড ফর্মে নেওয়ার জন্য আমরা এখানে যে কাজটি করব, কপার সালফেটের মধ্যে কপার আয়ন আছে, সালফেট আয়ন আছে, তাই আমরা এর সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করব। সালফিউরিক অ্যাসিড যোগ করলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হবে, সালফেট আয়ন উৎপন্ন হবে। তাহলে এই দুটির মধ্যে সম আয়ন হবে সালফেট। সম আয়নের কারণে কপার সালফেটের দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণে কপার সালফেটের বিয়োজন হ্রাস পেয়ে সলিড কপার সালফেটের তৈরি হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এভাবে সম আয়ন প্রভাব কাজে লাগিয়ে আমরা কপার সালফেট ইন্টু 5 অণু পানি, যেটা ব্লু ভিট্রিয়ল দ্রবণ, সেই দ্রবণ থেকে আস্তে আস্তে কপার সালফেট পাবো সলিড ফর্মে। এটি নিচে জমা হতে থাকবে, পরবর্তীতে এটি ফিল্টার করতে হবে। ফিল্টার করলে আমরা সলিড কপার সালফেট বা ব্লু ভিট্রিয়ল দ্রবণটি পেতে পারি। এক্ষেত্রে মূল কেমিস্ট্রিটি বলতে হবে, পাশাপাশি খুব সংক্ষেপে ওই প্রসেসটি আমরা পাশাপাশি বলতে পারি। এটি হচ্ছে ক্যালাশন। ক্যালাশনের মাধ্যমে এটি আলাদা করা হয়।
এই ধরনের প্রশ্ন আমরা এর আগেও আলোচনা করেছি। সমায়ন প্রভাব দিয়ে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাসন, এটি হচ্ছে কপার সালফেটের ক্যালাসন। ওকে, বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফিক পদ্ধতির প্রয়োগ বিশ্লেষণ করো। এখানে গ্লুকোজ ও ল্যাকটোজ দ্রবণ দেওয়া আছে। তাহলে এই দ্রবণ থেকে আমরা কি করব, কয়েক ফোঁটা নিয়ে ক্রোমাটোগ্রাফি করব। এখন ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে, ক্রোমা মানে কালার, কালার দেখে দুই বা তার অধিক পদার্থের সেপারেশন। এক্ষেত্রে খেয়াল করো কোনো স্পেসিফিক ক্রোমাটোগ্রাফির কথা বলা হয়নি, তাই তুমি এক্ষেত্রে যে কোনো একটি মেথড দিয়ে বিষয়টা বর্ণনা দিতে পারো। এক্ষেত্রে সহজ মেথড হচ্ছে টিএলসি প্লেট নিতে হবে। টিএলসি প্লেটটি কোনো একটা পাত্রের মধ্যে স্থাপন করতে হবে। স্থাপন করার পর সেখানে স্থির দশা প্রলেপ দিতে হবে টিএলসি প্লেটে। পেন্সিল দিয়ে তার উপরে দাগ দিতে হবে। দাগ দিয়ে সেখানে স্পট আকারে মিশ্রণের পদার্থ রাখতে হবে এবং এই প্লেটটিকে একটি আবদ্ধ পাত্রে রাখতে হবে, যেই পাত্রে আগে থেকেই চলমান দশা হিসেবে তরল পদার্থ পাত্রে রক্ষিত আছে। খেয়াল রাখতে হবে চলমান দশা বা দ্রাবকের হাইট বা উচ্চতা যেন স্পটের নিচে হয়, এটাকে বলা হয় স্পট। মিশ্রণটাকে স্পট বলা হয়। আর এই যে স্পটটা যেই রেখার মধ্যে রাখা হয়েছে সেটিকে বলা হয় ভিত্তি রেখা। এখন চলমান দশা উপরে উঠবে। চলমান দশা উপরে উঠার পরে সে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত উঠবে এবং সে মিশ্রণের পদার্থগুলোকে নিয়ে উপরে ওঠার চেষ্টা করবে। এক্ষেত্রে মিশ্রণের যেই পদার্থের চলমান দশার প্রতি আকর্ষণ বেশি সেটি অধিক উপরে উঠবে, যার আকর্ষণ কম সেটি কম উপরে উঠবে। এইভাবে তোমার জেনারেল ব্যাখ্যা দিতে হবে। পরবর্তীতে বলতে হবে যে মিশ্রণের প্রতিটি পদার্থ কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো এবং চলমান দশা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেগুলো পেন্সিল দিয়ে পরিমাপ করতে হবে। পরিমাপ করে আমরা আর এফ এর মান বের করব আলাদাভাবে গ্লুকোজের জন্য, আবার আর এফ এর মান বের করব ল্যাকটোজের জন্য। তাহলে তুমি ধরে নিতে পারো যে ধরি গ্লুকোজ, এই কালো স্পটটা গ্লুকোজ আর এই লাল স্পটটা ল্যাকটোজ, ঠিক আছে। তারপরে তুমি চাইলে এভাবে মানগুলো এখানে একটা মনে করে ধরে নিতে পারো যে এটা 10 সেন্টিমিটার অতিক্রম করেছে, এই লাল বিন্দুটা 8 সেন্টিমিটার এবং কালো বিন্দুটা 6 সেন্টিমিটার। তাহলে আর এফ ফর গ্লুকোজ হবে গ্লুকোজের অণু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এবং আর এফ ফর ল্যাকটোজ হবে ল্যাকটোজ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থির এবং চলমান দশায় মিশ্রণের প্রত্যেকটি পদার্থের আর এফ এর মান ভিন্ন ভিন্ন হবে। এইভাবে আমরা ক্রোমাটোগ্রাফিক পদ্ধতিতে দুই বা তার অধিক পদার্থের মিশ্রণকে কি করতে পারি, স্থির এবং চলমান দশার উপস্থিতিতে আলাদা করতে পারি এবং এভাবে আলাদা করে আর এফ এর মান থেকে তাদেরকে শনাক্ত করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো এটি একটি কমন আলোচনার মাধ্যমেই ব্যাখ্যা দিতে হবে। এখানে আর কে বেশি দূরত্ব অতিক্রম করবে কে কম দূরত্ব অতিক্রম করবে এটি না বললেও চলবে। পরের প্রশ্নে চলে যাই। আইসোবার বলতে কি বুঝো? যাদের ভর সংখ্যা সমান তাদেরকে আইসোবার বলা হয়ে থাকে। ভর সংখ্যা সমান এরকম যে কোনো উদাহরণ দিতে পারো, যেমন কার্বন 614, নাইট্রোজেন 714। তাহলে এই যে দুইটার ভর সংখ্যা সমান, তারা পরস্পরের আইসোবার। হিলিয়াম প্লাস ওয়ানের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, ব্যাখ্যা করো। হিলিয়াম প্লাস ওয়ানের মধ্যে একটা প্রোটন এবং দুইটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে। আমরা জানি 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য হয়, কেননা কোনো পরমাণুতে
যদি একাধিক ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথে তারা যখন এই যে কক্ষপথে ঘুরবে তাদের ঘূর্ণন কি একই দিকে না বিপরীত দিকে হবে সেই সংক্রান্ত কোনো ব্যাখ্যা বোরের তত্ত্ব থেকে জানা যায় না। তাই বলা হয় বোরের তত্ত্ব এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই যেহেতু আমার হিলিয়াম +1 এর মধ্যে একটি ইলেকট্রন আছে, সো এই ক্ষেত্রে বোরের তত্ত্বটি প্রযোজ্য হবে। উদ্দীপকের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ নির্ণয় করার জন্য বলা হচ্ছে এটি খুবই সহজ। ইলেকট্রনটি প্রথম কক্ষপথে, এখান থেকে দেখি বোঝা যাচ্ছে এটি প্রথম কক্ষপথে আছে, n=1। তার মানে mvr = nh/2π। ব্যাস, তাহলে এইচ এর মান এন এর মান বসিয়ে দিলে এখানে হয়ে যাবে। এটি তুমি যদি সিজিএস এককে করো, এসআই এককে করো, তাহলে 6.62 × 10⁻³ 2 × 3.14। দেওয়ার পরে এককটা কি হবে, কৌণিক ভরবেগের একক কি হবে, এই জিনিসটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে এম আছে, ভি আছে, আর আছে। তাহলে এম এর একক কি, কেজি। ভি এর একক কি, মিটার/সেকেন্ড। আর এর একক কি, মিটার। তাহলে মিটার², কেজি মিটার²/সেকেন্ড। খুবই সহজ। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একক বসিয়ে দিলেই তুমি কৌণিক ভরবেগের এককটা পেয়ে যাবে। এম কণার সাহায্যে কিউব বস্তুটি শনাক্তকরণ দ্বারা পরমাণুর গঠন ব্যাখ্যা করো। এম হচ্ছে আলফা কণা, কিউব বস্তুটি শনাক্তকরণ দ্বারা। তাহলে তোমাকে এখানে প্রথমে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষাটির ব্যাখ্যা দিতে হবে। বলতে হবে এম কণাটা যখন কিউ এর উপর প্রবাহিত করা হয় তখন দেখা যায় অধিকাংশ এম কণা কিউ বস্তুটিকে ভেদ করে পিছনে রাখা জিঙ্ক সালফাইডের পর্দার উপর অনুপ্রভা তৈরি করে বা আলোকছটা তৈরি করে। এ থেকে বোঝা যায় পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। এই যে পরমাণুর গঠন ব্যাখ্যা করছি। আবার কিছু কণা একটা নির্দিষ্ট কোণে বেঁকে যায়। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং পরমাণুর মোটামুটি কেন্দ্রের পাশে গিয়ে সে আলফা কণাগুলো বেঁকে যাচ্ছে, এ থেকে বোঝা যায় যে পরমাণুর কেন্দ্রেও ধনাত্মক চার্জ বিদ্যমান, কেননা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আবার প্রায় 20,000-এর মধ্যে একটি কণা উল্টা দিকে ফিরে আসে। এই যে 20,000-এর মধ্যে একটি কণা উল্টা দিকে ফিরে আসে, এ থেকে বোঝা যায় যে পরমাণুর অভ্যন্তরে খুবই ক্ষুদ্র একটি জায়গায় পরমাণুর প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, যাকে রাদারফোর্ড বিজ্ঞানী বোর নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। এভাবে পরমাণুর অভ্যন্তরে ক্ষুদ্র জায়গায় পরমাণুর সমস্ত ভর এবং নিউক্লিয়াসের ধারণা পাওয়া যায়, এবং নিউক্লিয়াসে সম পজিটিভ চার্জ আছে সেই ধারণা পাওয়া যায়। যেহেতু কোনো একটি পরমাণু চার্জ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক চার্জ থাকে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন স্থানে ঠিক একই পরিমাণ ঋণাত্মক চার্জ আছে বলে ধারণা করা হয়। এভাবে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। শিক্ষার্থীকে মনে রাখতে হবে এটা রাদারফোর্ড পরমাণু মডেল। আমি মনে হয় মাঝখানে একবার বোর বলেছি, আসলে এটা রাদারফোর্ড হবে। ঠিক আছে, তাই এই আলফা কণার মাধ্যমে রাদারফোর্ড প্রাথমিকভাবে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। যদিও এই ধারণার মধ্যে অনেক ভুল ছিল, যেটা পরবর্তীতে বিজ্ঞানী বোর সংশোধন করেছেন। তো এগুলো এখানে লেখার প্রয়োজন নেই, কারণ আলফা কণা দিয়ে তো রাদারফোর্ডটা হবে, সো এখানে বোরের কথা আনার প্রয়োজন নেই, কারণ প্রশ্নে অলরেডি আলফা কণা দিয়ে বলেছে, তাই আমরা রাদারফোর্ডটাই ব্যাখ্যা করব। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা হচ্ছে যে সকল মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে, আর এই ঘটনাটাকে তেজস্ক্রিয়তা বলে। সাধারণত পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 83 বা তার উপরের প্রত্যেকটা মৌল থেকেই তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এছাড়া কিছু কিছু মৌলের আইসোটোপ, নিম্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিছু কিছু মৌলের আইসোটোপও
তেজস্ক্রিয়, যেমন কার্বন 14 কিংবা কার্বন 13, এরা কিন্তু তেজস্ক্রিয়। ঠিক আছে। তারপরে হচ্ছে সমান প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? এটি বারবার বলা হয়েছে, একটু আগেও বলছিলাম যে সময়ের কারণে দ্রাব্যতা হ্রাস পায় কেন সেটি তুমি চাইলে উদাহরণ দিয়ে বলতে পারো। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটি থেকে যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, এখানে HCl দিলে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন থাকে, তাহলে আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের সাম্যদ্রব্যকের মান নির্দিষ্ট, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের সাম্যদ্রব্যকের মানটি নির্দিষ্ট। এখন দ্রবণের সমায়ন যোগ করলে সমীকরণের ডান দিকের ভগ্নাংশের লবে মান বৃদ্ধি পায়। দেখো এই যে ক্লোরাইড আয়নের কারণে এখানে মান বৃদ্ধি পেয়েছে, কিন্তু কে এর মানটি, কে অফ সোডিয়াম ক্লোরাইড নির্দিষ্ট হওয়ার কারণে ভগ্নাংশের লবের মান বৃদ্ধি পেলে আনুপাতিকভাবে ভগ্নাংশের হরের মানটিও বৃদ্ধি পায়। আর হরের মানটি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে 1 নং বিক্রিয়াটি ডান দিকে স্থানান্তরিত হওয়া, অর্থাৎ ডান দিকে স্থানান্তরিত হওয়ার ফলে এর দ্রাব্যতা হ্রাস পায়। 1 এবং 2 নং পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে PY2 এর অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। দেখো এই ধরনের প্রশ্ন এর আগেও আমি 2 বার আলোচনা করেছি আগের উদ্দীপকগুলোতে, সেখানে তোমরা দেখে নিবে। এখানে আসলে প্রথম কথা হচ্ছে PQ আর XY যখন একত্রিত করবে তখন মনে রাখবে এখানে ইন্টারচেঞ্জ করে বিক্রিয়া হবে, অর্থাৎ PY, এখানে Y2 যেহেতু বলেছে, তার মানে P এর জারণ মান +2, Q -2, ঠিক আছে। আর এটা হলো +1, এটা -1, তার মানে এখানে 2টা লাগবে। প্লাস কি উৎপন্ন হবে? X2Q, এটা উৎপন্ন হবে। এখন তোমাকে এই 2টা একসাথে যখন মেশানো হবে তখন 2টা দ্রবণই আগের চেয়ে লঘু হবে, লঘুকরণের সূত্র ব্যবহার করতে হবে। লঘুকরণের সূত্র ব্যবহার করলে এটা হলো তোমার V1, এটা হলো S1, আর V2 হলো তোমার 100, তাহলে S2 এখান থেকে বের হবে। S2 এর মান V1 S1 = V2 S2 দিয়ে করলে 0.25 আসবে। তাহলে 0.25 মোলার হচ্ছে PQ এর মোলার ঘনমাত্রা। তাহলে আমার লাগবে কে? PY2, তাই না? তাহলে PY2 থেকে আমরা পাই P+2 + 2Y - 1, তাহলে একটা PY2 থেকে একটা P+2 পাওয়া যায়, রাইট? আর এখানেও একটা PQ থেকে একটা P পাওয়া যায়। সুতরাং PQ এর ঘনমাত্রা ইকুয়াল টু P+2 এর ঘনমাত্রা ইকুয়াল টু 0.25 মোলার। একইভাবে আমরা XY এরও এভাবে বের করব। তাহলে এই ঘনমাত্রাগুলো এই যে এখানে বসিয়ে দিব, বসিয়ে আয়নিক গুণফলের মানটা বের করতে হবে। এগুলো তোমরা জানো। পরবর্তীতে K of SP থেকে তুলনা করে দেখতে হবে যে এই মানটা বড় নাকি আয়নিক গুণফল যেটা পেলাম সেটা বড়। যদি আয়নিক গুণফলের মানটা বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে। আগে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই এখানে আর দেখালাম না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিও। বাষ্পপাতন কি? বাষ্পপাতন হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যারা পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে অদ্রবণীয়, কিন্তু জলীয় বাষ্পে উদ্বায়ী প্রকৃতির। তাহলে যে সকল পদার্থ পানিতে অদ্রবণীয় কিন্তু জলীয় বাষ্পে উদ্বায়ী প্রকৃতির, তাদেরকে জলীয় বাষ্প সহকারে তাদের ভেজাল মিশ্রিত পদার্থ থেকে বাষ্পীভূত করে পরে ঘনীভবনের মাধ্যমে পৃথকীকরণ পদ্ধতিকে বাষ্পপাতন বলে। আবার বলছি, যে সকল পদার্থ পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতেও অদ্রবণীয় কিন্তু জলীয় বাষ্পে উদ্বায়ী প্রকৃতির, তাদেরকে তাদের অনুদ্বায়ী ভেজাল থেকে বাষ্পীভূত করে পরবর্তীতে ঘনীভবন করার পদ্ধতিকেই বাষ্পপাতন বলে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 36 বলতে বোঝায়
প্রতি 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব দ্রবীভূত করলে এটি একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এক্ষেত্রে 36 গ্রামের চেয়ে কম সোডিয়াম ক্লোরাইড থাকলে সেটি অসম্পৃক্ত দ্রবণ হবে, আর 36 গ্রামের চেয়ে বেশি সোডিয়াম ক্লোরাইড থাকলে সেটি অতিপৃক্ত হবে, এবং যত গ্রাম দ্রব বেশি থাকবে সেই পরিমাণ দ্রব তলানি পড়বে। এভাবে যেহেতু 2 মার্কসে দিয়েছে, প্রশ্নটাকে একটু লম্বা করে লিখতে হবে। এ পাত্রে RnO3 এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। RnO3 এর দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া থাকলে দ্রাব্যতা গুণফল বের করা যায়, এটি তোমরা জানো। তাহলে RnO3 কে ভেঙে লিখলে R প্লাস প্লাস NO3 মাইনাস পাওয়া যায়। তাহলে এটা S, এটা S, এটা S। দ্রাব্যতা গুণফল কি হবে? K অফ SP হবে R এর মান এর মোলার ঘনমাত্রা আর নাইট্রেটের মোলার ঘনমাত্রা, দ্যাট ইজ S ইন্টু S বা S স্কোয়ার। তাহলে যেহেতু S এর মান দেওয়া আছে, তাহলে K অফ SP বের হয়ে যাবে। এগুলো খুবই ছোট অঙ্ক, এক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা প্রথমে দিয়ে নিতে হবে। সি পাত্রে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে RCl এর মান দেওয়া আছে, তাহলে এই RnO2 থেকে আসবে R, QCl থেকে আসবে Cl, বাস। তার মানে বিক্রিয়াটা হবে RnO3 প্লাস QCl, এখান থেকে পাওয়া যাবে RCl প্লাস QnO3। সে একই অঙ্ক, লঘুকরণের সূত্র, লঘুকরণ করার পরে সেখান থেকে তুমি R এর ঘনমাত্রাটা নিবে প্রথম এ পাত্র থেকে, আর বি পাত্র থেকে Cl এর ঘনমাত্রাটা নিবে, নিয়ে তাদের আয়নিক গুণফল বের করবে, করে দেখবে যে প্রশ্নে প্রদত্ত দ্রাব্যতা গুণফল চেয়ে তার মানটি বড় না ছোট। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসে। সো দ্রাব্যতা গুণফলের এই যে অদক্ষেপ পড়বে কিনা, এই টাইপসের প্রশ্নগুলো খুব ভালো করে আত্মস্থ করতে হবে, এটি মাথায় রেখো, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট টাইপের একটি প্রশ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি 42 নম্বরে। RF কি? একটু আগেও আমরা আলোচনা করেছি। RF হচ্ছে মিশ্রণের যে কোনো একটি দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এটাকে RF বলা হয়। হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাস ইলেকট্রন বিন্যাস লিখো। তো খুবই সহজ, ফসফরাস 15, এটা আসলে বক্স পদ্ধতিতে আমরা লিখব। এই যে তুমি এখানে নিচে প্রথমে লিখবা 1s2, তারপরে লিখবা 2s2, তারপরে লিখবে 2p6, 2s আর 2p6 এর মধ্যে অল্প একটু গ্যাপ দিবে, কিন্তু 1 এর সাথে 2 এর ফুল গ্যাপ দিবে। ঠিক আছে, এটা আমি এভাবে বলি যে একতলা আর দোতলা, আর এটা দোতলা আর আড়াইতলা। তারপর হচ্ছে 3s, এটাও ফুল গ্যাপ হবে, ফুল গ্যাপ 3s2। বলেছে কি ফসফরাস, তাহলে 3p3, এখানে কিন্তু একটা করে ইলেকট্রন ঊর্ধ্বমুখী সাইনে হবে। অ্যাকচুয়ালি হুন্ডের নীতি বলতে আমরা এই বক্স পদ্ধতিটাকেই সাধারণত বুঝিয়ে থাকি। ঠিক আছে শিক্ষার্থীরা, এক্ষেত্রে তুমি এটা অবশ্যই ব্যাখ্যা দিবে যে এক্ষেত্রে সর্বশেষ 3টি ইলেকট্রন 3p-তে প্রথমে একটি করে যাবে এবং সেই ইলেকট্রনগুলো ঊর্ধ্বমুখীভাবে অবস্থান করবে। শিক্ষা পরীক্ষা গাঢ় HCl কেন ব্যবহৃত হয়? এক্স্যাক্টলি এই প্রশ্নটি এর আগে একদিন আলোচনা করেছিলাম, আবার বলে দিচ্ছি যে কোনো অজৈব লবণ HCl এর সাথে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড উৎপন্ন করে। আর কেন ধাতব ক্লোরাইড উৎপন্ন করছি? কারণ যে কোনো ধাতব ক্লোরাইড উদ্বায়ী প্রকৃতির, অর্থাৎ সে সলিড থেকে সরাসরি ভ্যাপারে পরিণত হয়, আর সলিড থেকে যখন সে সরাসরি ভ্যাপারে পরিণত হয় তখন এটি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ধাতু ইলেকট্রন গ্রহণ করে এবং সেই যোজ্যতা স্তরের ইলেকট্রনটি পরবর্তীতে উত্তেজিত অবস্থায় উচ্চতর কোনো শক্তি স্তরে গমন করে সে যখন আবার ব্যাক করে তখন বৈশিষ্ট্যমূলক কালার দেখায়। তাহলে মূল কাহিনীটা হচ্ছে যে একে উদ্বায়ী করার জন্যই আমরা গাঢ় HClটা ব্যবহার করছি। কাকে? ওই অজৈব লবণটাকে, কারণ ধাতব ক্লোরাইড ছাড়া অন্যান্য অজৈব লবণ সবাই উদ্বায়ী প্রকৃতির না।
1 ও 2 নং পাত্রের দ্রবণে 0.01 মোলার HCl যোগ করলে পাত্রদ্বয়ে যৌগ দুটির দ্রাব্যতার উপর কী প্রভাব পড়ে? আচ্ছা, এটা একটু ডিফারেন্ট প্রশ্ন। 1 নং এ 0.01 মোলার HCl যোগ করলে, দেখো এখানে ছিল বেরিয়াম ক্লোরাইড, এখানে দিয়েছি আমরা 0.01 মোলার HCl, তাহলে এখানে সমান প্রভাব হবে। সমান প্রভাবের কারণে এখানে কি হবে? দ্রাব্যতা হ্রাস পাবে। এখানে যেহেতু মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে এখান থেকে আসলে কতটুকু বেরিয়াম ক্লোরাইড দ্রাব্যতা হ্রাস পাবে সেটি বের করা যাবে। ঠিক আছে, বেশ বিশাল অঙ্ক হয়ে যাবে। আর 2 নম্বরে সিলভার নাইট্রেটের মধ্যে HCl দিলে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। এক্ষেত্রে 2 নম্বরের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে এটার দ্রাব্যতা আমরা জানি কত, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বের করা যাবে এখান থেকে। আর HCl এর তো হচ্ছে থেকে এখানে ঘনমাত্রা পাওয়া যাবে, তার মানে এখানেও আমরা কি করতে পারবো? আয়নিক গুণফলটা বের করতে পারবো। এটা বিশাল বড় হয়ে গেছে এই প্রশ্নটা। আচ্ছা, আমরা একটু প্রশ্নটার আনসার করার চেষ্টা করি। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন ছিল, যাই হোক আমরা করে দেখাচ্ছি। হ্যাঁ, যেগুলো একটু ডিফারেন্ট প্রশ্ন সেটা অবশ্যই আমি করে দেখাবো। মাঝে মাঝে ঘয়ের জন্য অনেক বড় প্রশ্ন দিয়ে দেয়, এখন কিছু করার থাকে না আসলে, এসব ক্ষেত্রে আনসার করতে হয় ডিটেল লেখার মাধ্যমে। আচ্ছা, তাহলে প্রথমে বেরিয়াম ক্লোরাইডেরটা করি। বেরিয়াম ক্লোরাইড, এখান থেকে বেরিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন হচ্ছে, তাহলে এটা হলো S2S, সুতরাং K of Sp বেরিয়াম আয়ন ক্লোরাইড আয়ন স্কয়ার S ইন্টু 2S স্কয়ার বা 4S কিউব। ঠিক আছে, তাহলে 4S কিউব। এখন K of Sp বেরিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা S এর মান পেতে পারি 4, আর K of Sp দেওয়া আছে কত? 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা পাবো S এর মান। এই S এর মানটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা। এখন তুমি যখন এটার মধ্যে 0.01 মোলার HCl যোগ করবা, তখন কিন্তু নতুন দ্রাব্যতা পাওয়া যাবে। তাহলে ধরি 0.01 মোলার HCl বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করলে, বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যোগ করলে এর নতুন দ্রাব্যতা S1। তাহলে দেখো বেরিয়াম ক্লোরাইডের নতুন দ্রাব্যতা যেহেতু S1, তাহলে এখানে আগে যেটা আমরা লিখেছিলাম S twice S, এটা এখন এখানে হবে S1 2S1, আর দিচ্ছ HCl। যেহেতু একটু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এটি প্রায় শতভাগ বিয়োজিত হয় ধরে নিব, তার মানে 0.01 মোল থেকে 0.01 মোলই হবে, এটাও 0.01 মোল হবে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় কিন্তু ক্লোরাইড আয়ন 2 স্থান থেকে আসবে। হ্যাঁ, তাহলে সুতরাং K of Sp হবে বেরিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন স্কয়ার। এখন বেরিয়াম আয়নের মান হচ্ছে S1, কিন্তু ক্লোরাইড আয়নের মান হবে 2S1 প্লাস 0.01, 2S1 প্লাস 0.01 স্কয়ার। আর K of Sp কিন্তু সেম, নির্দিষ্ট তাপমাত্রা দ্রাব্যতা গুণফলের মান সেম থাকে। তাহলে এটা কত আসে? 4S1 স্কয়ার প্লাস এটা হলো 0.0001 প্লাস 2 দুগুণে 4S1, তাহলে 0.04 S1 এরকম আসে। তাহলে 4S1 কিউব
প্লাস 0.0001 S1 প্লাস 0.04 S1 স্কোয়ার। এখন মনে রাখতে হবে যে এই মানগুলো অনেক ছোট, দ্রাব্যতা যেহেতু হ্রাস পায়, তাহলে যেহেতু S1 ইজ ভেরি ভেরি লেস দেন 1, সুতরাং 4 S1 কিউব টেন্ডস টু 0 ও 0.04 S1 স্কোয়ারও টেন্ডস টু 0। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং K of SP ইকুয়াল টু 0.0001 S1। তাহলে এখান থেকে আমরা S1 এর মান পাবো 0.0001 আর উপরে হবে K of SP। তাহলে এখানে মান বসিয়ে দিতে হবে। K of SP এর মান দেওয়া আছে কত, বেরিয়াম ক্লোরাইডের 1 × 10⁻⁻⁴, এটা হলো 0.0001। এটি হচ্ছে আমার নতুন দ্রাব্যতা। তাহলে পুরাতন দ্রাব্যতা যেটা ছিল, দেখো এই যে এখান থেকে যেটা বের হবে, আর এটি হচ্ছে আমার নতুন দ্রাব্যতা। তাহলে নতুন দ্রাব্যতাটা কম থাকবে, সেটাই হবে এখানকার আনসার। তার মানে এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমি যদি এখন একটু ক্যালকুলেশন করতে চাই, আসলে দুইটা ক্যালকুলেশনই করতে হবে, অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। এটার কিন্তু দুইটা পার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা পার্ট যেহেতু, আমরা এখানে আসবে ভাগ 0.0001, এটা অবশ্য 1 চলে আসে। আচ্ছা দেখি তো এখানে মানটা কত আসে। দুঃখিত, আচ্ছা এখানে আমার HCl এর মান, পুরাতন মানটা কত দেখি, 1/4 ভাগ 4 টু দি পাওয়ার 1/3। আচ্ছা এখন এইখানে খেয়াল করো, এই অঙ্কটাতে K of SP এর মান এখান থেকে একটা বের হবে। হ্যাঁ, এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে বেরিয়ামের দ্রাব্যতা, আর এই দ্রাব্যতার সাথে পরবর্তীতে এই বেরিয়াম ক্লোরাইডের এই জায়গা থেকে আমার একটা নতুন দ্রাব্যতা বের হবে। হ্যাঁ, এই যে দেখো S1, আমি আবার দেখাচ্ছি এখানে পয়েন্ট, এই যে ক্লোরাইডটা কিন্তু দুই জায়গা থেকে আসবে। তো দুই জায়গা থেকে আসার কারণে আমার এই জায়গায় দুইটা মানের থেকে নিয়েছি, 2S1 প্লাস 0.01, দুইটা মান থেকে নিতে হবে। এটাই হচ্ছে মূল পার্থক্যটা। এই পার্থক্যটার কারণে পরবর্তীতে এই জায়গায় যে মানটা আসে সেখানে আমরা শুধুমাত্র 0.001 S1টাকে রাখবো। হ্যাঁ, এই যে এটা রেখেছি, রেখে বেরিয়াম ক্লোরাইডের K of SPটা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমের K of SP আর পরের K of SPটা কিন্তু K of SP সেম থাকবে, কিন্তু Sটা সেম থাকবে না। এটাই হচ্ছে মূল বিষয়টা। K of SP একই থাকবে। মূল কথাটা হচ্ছে যে সমায়নের কারণে আমার কি হয়, দ্রাব্যতা হ্রাস পায়, কিন্তু দ্রাব্যতা গুণফল যেটা, সেটা কিন্তু একই থেকে যায়। তাহলে এইভাবে আমার অঙ্কটাকে করতে হবে। আচ্ছা, অঙ্কের দ্বিতীয় অংশের মধ্যে আরেকটু প্যাচ তারা দিয়ে দিছে। এটা আসলে দুইটা অঙ্ক একসাথে দিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো যে দ্রাব্যতার উপর কি প্রভাব পড়ে যখন আমরা 2 নং পাত্রে 0.01 মোলার HCl যোগ করি। তাহলে আমরা একটু দেখি। জিনিসটা ছিল সিলভার
নাইট্রেট। আচ্ছা, তাহলে সিলভার নাইট্রেটের আগে দ্রাব্যতাটা দেখে নিই কত। তাহলে সিলভার আয়ন প্লাস নাইট্রেট আয়ন, তাহলে এস এস এস, সুতরাং কে অফ এসপি ইকুয়াল টু হচ্ছে একইভাবে সিলভার আয়ন নাইট্রেট আয়ন এস ইন্টু এস, এস স্কোয়ার। তাহলে কে অফ এসপি যেহেতু দেওয়া আছে, তাহলে এস ইকুয়াল টু হবে রুট ওভার অফ কে অফ এসপি, এটা দেওয়া আছে 1 ইন্টু 10⁻⁻10। তাহলে তার দ্রাব্যতা হচ্ছে 1 ইন্টু 10⁻⁻5। এটা হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা। এখন তুমি 0.01 সিলভার ক্লোরাইড যোগ করছো, তাহলে কি হবে? সিলভার নাইট্রেট দিচ্ছ, সরি HCl, HCl দিলে এখানে সিলভার ক্লোরাইড আর HNO3 হবে। এখন সিলভার আয়নের ঘনমাত্রা কত? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এত, তাই না? সুতরাং সিলভার আয়নের ঘনমাত্রাও হচ্ছে 1 ইন্টু 10⁻⁻5, কারণ একটা সিলভার নাইট্রেট থেকে একটা সিলভার আয়ন উৎপন্ন হয়। আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে, এটা যেহেতু 0.01, সো এটা 0.01, এটাও 0.01, সুতরাং কে অফ আইপি অফ, আচ্ছা আগে সিলভার ক্লোরাইডটা লিখে নিই, সরি সিলভার, হ্যাঁ সিলভার ক্লোরাইডটা লিখলে এটা ভেঙে লিখলে হয় সিলভার আয়ন ক্লোরাইড আয়ন, এই হ্যাঁ। তাহলে কে অফ আইপি কত হয়? সুতরাং কে অফ আইপি হবে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন। তাহলে সিলভার আয়নের মানটা কত পেলাম? 1 ইন্টু 10⁻⁻5, আর ক্লোরাইড আয়ন হচ্ছে 0.01। তাহলে এটা কত আসে দেখি, এটা আসে 1 ইন্টু 10⁻⁻7। আর সিলভার ক্লোরাইডের দেওয়া আছে কে অফ এসপি কত? কে অফ এসপি দেওয়া আছে 1 ইন্টু 10⁻10। তাহলে কে বড়? এটা বড়। তাহলে যেহেতু কে অফ আইপি অফ সিলভার ক্লোরাইড is greater than K of SP of silver chloride, তাই 0.01 মোলার HCl যোগ করলে সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পারি যে আসলে এখানে কোনো অধক্ষেপ পড়বে কিনা। ঠিক আছে শিক্ষার্থীরা, সো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এটা বিশাল অঙ্ক হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি দুইটা অঙ্ক একসাথে এখানে দেওয়া হয়েছে, দুইটা অঙ্ক দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন কিছু করার নাই, মাঝে মাঝে এরকম হয়ে থাকে, এরকম মাঝে মাঝে দেখা যায় যে দুইটা অঙ্ক একসাথে দিয়ে দেয়। ওকে, তারপরটা কি? আংশিক পাতন কাকে বলে? এটি আগেও বলা হয়েছে যে দুই বা তার অধিক তরল পদার্থের মিশ্রণে যদি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি অপেক্ষা কম হয়, তবে অংশ কলাম ব্যবহার করে পর্যায়ক্রমে তাদেরকে পাতন করা বা পৃথক করার পদ্ধতি হচ্ছে আংশিক পাতন। 2D অরবিটাল সম্ভব নয় কেন? এটিও আগে বলা হয়েছে। 2Dর ক্ষেত্রে n equal to 2, n equal to 2 হলে l equal to 0 এবং 1 হয়, l equal to 0 হলে s উপস্তর, 1 হলে p উপস্তর, তাই 2D অরবিটাল সম্ভব নয়। তারপরে উদ্দীপকের y মোলের সর্বশেষ অরবিটালে ইলেকট্রনগুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, y হচ্ছে 15 নম্বর গ্রুপ, দ্বিতীয় পর্যায়, তার মানে দ্বিতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ হলে সে নাইট্রোজেন হতে পারে, তাই না? নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের 1s2 2s2 2p3।
তাহলে পি ব্লকের নিয়ম হচ্ছে কি, এনএস ও এনপি এর মোট ইলেকট্রন সংখ্যা প্লাস 10। তাহলে 3 এর 2 5, 5-এর সাথে 10 যোগ করলে 15 নম্বর গ্রুপ। আর দ্বিতীয় পর্যায়ে তার মানে এটা নাইট্রোজেন। তাহলে সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ দেখাও। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি, তাহলে 2px1, 2py1, 2pz1। সর্বশেষ অরবিটালের ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আসলে এখানে সর্বশেষ সাব অরবিট বোঝানো হয়েছে, কারণ ইলেকট্রনগুলো যেহেতু বলা হয়েছে, তার মানে আসলে এই 2p এর এগুলোর ক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে। 2p এর এই 2px1, 2py1, 2pz1 এর ক্ষেত্রে 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ। 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ মানে কি, 2px এর জন্য এটা হলো 2, তারপর 1 -1 প্লাস হাফ, পরেরটা হচ্ছে 2 1 0 প্লাস হাফ, শেষেরটা হচ্ছে 2 1 প্লাস 1 প্লাস হাফ। তার মানে কোনোটাই কিন্তু ম্যাচ করতেছে না, একটার সাথে আরেকটা ম্যাচ করে না। এখানে অরবিটাল বলতে আসলে এই 2p সাব অরবিটের ইলেকট্রনগুলোকেই বোঝানো হচ্ছে। বোর তত্ত্বের সাহায্যে এ মৌলের বর্ণালী ব্যাখ্যা করা যাবে কিনা। এ হলো হাইড্রোজেন, দেখেই বোঝা যাচ্ছে। বিশ্লেষণমূলক মতামত দাও। বিশ্লেষণমূলক মতামত বলতে এখানে ওই যে লাইমেন বামার সিরিজে দেখতে পাওয়া যায় এই ধরনের একটা প্রশ্ন, আমি এর আগেরও একটা ক্লাসে আলোচনা করেছি, দেখে নেবে। প্রথমে বলতে হবে যে হাইড্রোজেন অণুকে যখন হাইড্রোজেন গ্যাসকে যখন কোনো সিলিন্ডারে রেখে, টিউবে রেখে ইলেকট্রিক আর্কের মাধ্যমে উত্তেজিত করা হয়, তখন হাইড্রোজেন অণু হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। অতঃপর হাইড্রোজেন পরমাণুতে পরিণত হওয়ার পর এটি কি করে, শক্তি শোষণ করে বিভিন্ন উচ্চতর শক্তি স্তরে গমন করে। এই উচ্চতর শক্তি স্তরে গমন করার পর সেই জায়গাটা তাদের স্থিতিশীল হয় না, তারা পরবর্তীতে শক্তি বিকিরণ করে বিভিন্ন কক্ষপথ থেকে যদি প্রথম কক্ষপথে ফিরে আসে তখন লাইমেন সিরিজ পাওয়া যায়, দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলে বামার সিরিজ পাওয়া যায়, তৃতীয় কক্ষপথে আসলে প্যাসচেন, চতুর্থ কক্ষপথে আসলে ব্রেকেট, পঞ্চম কক্ষপথে আসলে ফোন সিরিজ পাওয়া যায়। এভাবে অনেকগুলো বিভিন্ন কক্ষপথে বিভিন্ন ধরনের রেখা পাওয়া যায়, তাই এটা এভাবে বর্ণালী সৃষ্টি হয়। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। লাইমেন সিরিজের ক্ষেত্রে ইউভি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়, বামার সিরিজের ক্ষেত্রে দৃশ্যমান অঞ্চলে হয়, আর প্যাসচেন ব্রেকেট ফোন সিরিজের ক্ষেত্রে আইআর অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। যেহেতু একাধিক অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, তাই এ মৌলের এভাবে বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভবপর হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা এটা আনসার করব। পরমাণু অরবিটাল নোড কি? নোড হচ্ছে কোনো অরবিটালের যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি তাকে নোড বলে। শূন্যের কাছাকাছি, যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি। হ্যাঁ, যেমন ধরো এই নোড নির্ণয়ের সূত্র হচ্ছে n-l-1। যে কোনো উপস্তরের নোডের সংখ্যা হচ্ছে n-l-1। n হচ্ছে প্রধান শক্তি স্তর, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, আর 1 তো 1ই। যেমন ধরো আমি যদি 3s এর জন্য নোড বের করি, তাহলে n-l-1 মানে হচ্ছে n এর মান 3, s এর জন্য l0 -1 মানে হচ্ছে 2। ঠিক আছে, আর নোড বরাবর যে তল কল্পনা করা যায় তাকে বলা হয় নোডাল তল। XOH ক্ষারটির x হচ্ছে 3s1, তাহলে 3s1 মানে কি, সোডিয়ামের। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটির শিখা পরীক্ষায় যে বর্ণ উৎপন্ন হয় তার কারণ কি? তার কারণ হচ্ছে সোডিয়াম তোমার ক্লোরাইড ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন হয়, আর সোডিয়াম সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। এই সোডিয়াম ধাতু পরবর্তীতে শিখা থেকে শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে গমন করে। তার উচ্চতর কক্ষপথ, হ্যাঁ ধরো এটা হলো তার উচ্চতর কক্ষপথ, সে সেখানে গমন করে, উচ্চতর কক্ষপথে গমন করার পর উচ্চতর শক্তিস্তর থেকে সে যখন আবার নিচে ফিরে আসে তখন শিখা পরীক্ষায় তার বর্ণ দেখতে পাওয়া যায়। তাহলে মূল কথাটি হচ্ছে যে তার যোজ্যতা স্তরে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তরে গমন করে, সেখান থেকে ফিরে আসার সময়
সে বর্ণ উৎপন্ন করে থাকে। নিকেল সালফাইডের দ্রাব্যতা বের করো। নিকেল সালফাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। এগুলো খুব সহজ প্রশ্ন, একটু আগেও আলোচনা করেছি। এখানে নিকেল আয়ন হবে আর সালফাইড আয়ন হবে। এস এস এস, তার মানে কে অফ এসপি হবে এস স্কোয়ার। তাহলে এস হবে √অফ কে অফ এসপি। কে অফ এসপির মান প্রশ্নে দেওয়া আছে। আয়ন পৃথকীকরণে উদ্দীপকের ছাত্রটি দ্বারা অনুসৃত নীতিটি পর্যালোচনা করো। আচ্ছা, সে কি করেছে? কপার আয়ন এবং নিকেল আয়নের মিশ্র দ্রবণ থেকে একটি আয়নকে অধক্ষেপণ দ্বারা পৃথক করতে একজন শিক্ষার্থী মিশ্রণের দ্রবণে HCl যোগ করার পর H2S গ্যাস চালনা করলো। এক্স্যাক্টলি এই ধরনের একটা প্রশ্ন এর আগের একটা ক্লাসে আলোচনা করেছি। এখানে সমায়ন হয়, এই যে HCl H2S দুইটার মধ্যে থেকে H থাকার কারণে সমায়নে H2S এর আয়নিত হওয়ার টেন্ডেন্সি কমে যায়, এটা কম আয়নিত হয়। কম আয়নিত হলে দ্রবণে কম সালফাইড আয়ন উৎপন্ন হয়। এখন খেয়াল করো, দ্রাব্যতা গুণফলের মানের ক্ষেত্রে কপার সালফেটের দ্রাব্যতা গুণফলের মান হচ্ছে 4 × 10⁻38 আর নিকেল সালফাইডের হচ্ছে 1.5 × 10⁻24। তাহলে দ্রাব্যতা গুণফলের মান কপার সালফেটের অনেক কম। তাই কম পরিমাণ সালফাইড আয়নের ঘনমাত্রা দ্রবণে উপস্থিত কপার আয়নের ঘনমাত্রার মাধ্যমে কপার সালফাইডের যে আয়নিক গুণফল পাওয়া যায় তা এর দ্রাব্যতা গুণফলের মানকে সহজেই অতিক্রম করতে পারে। অপরপক্ষে কম পরিমাণ সালফাইড আয়নের ঘনমাত্রা দ্রবণের নিকেল আয়নের ঘনমাত্রার সাথে গুণ করলে যেই নিকেল সালফাইডের আয়নিক গুণফলের মান পাওয়া যায় তা সহজেই নিকেল সালফাইডের আয়নিক গুণফলের মানকে অতিক্রম করতে পারে না। সেজন্য এক্ষেত্রে HCl এবং H2S একসাথে চালনা করলে মিশ্রণে প্রথমে কপার সালফেট অধক্ষিপ্ত হবে, কিন্তু নিকেল সালফেট অধক্ষিপ্ত হবে না। এভাবে আমরা সমায়নকে কাজে লাগিয়ে একই মিশ্রণে উপস্থিত দুটি আয়নকে পৃথক করতে পারি, অর্থাৎ ছাত্রটি অনুসৃত নিয়মটি সঠিক আছে। হুন্ডের নীতি কি আমরা জানি? সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটালে ইলেকট্রনসমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং তাদের স্পিন একইমুখী হয়ে থাকে। এটি হচ্ছে হুন্ডের নীতি। RF এর মানের একক থাকে না কেন? কারণ উপরে এবং নিচে একই ধরনের দূরত্বের একক ব্যবহার করা হয়, সেটি কাটাকাটি চলে যায়। প্রথমে RF এর সংজ্ঞাটা দিয়ে নিবে, দেওয়ার পরে এই কথাটা বলবে, তো এই কারণে একক থাকে না। উদ্দীপকের ধারণা অনুসারে মৌল শনাক্ত করা যায়, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটি রেখা বর্ণালীর ধারণা বলতে পারো। তাহলে রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্ত করা সম্ভব, কেননা বিভিন্ন মৌলের রেখা বর্ণালীতে কিছু সুনির্দিষ্ট জায়গায় বিকিরণ বর্ণালী দেখতে পাওয়া যায়। অর্থাৎ সোডিয়ামের যেই জায়গায় বিকিরণ বর্ণালী দেখতে পাওয়া যাবে, অন্য কোনো ধাতুর সেই জায়গায় বিকিরণ বর্ণালী দেখা যাবে না। এভাবে প্রত্যেকটা মৌলের একটা নির্দিষ্ট জায়গায় বিকিরণ বর্ণালী দেখতে পাওয়া যায়। তাই এই ধারণার মাধ্যমে আমরা কি করতে পারি? মৌল শনাক্ত করতে পারি। তাহলে প্রথমে বলে নিতে হবে যে এটি আসলে বিকিরণ বর্ণালী, কারণ উত্তেজিত ইলেকট্রন প্রথমে উত্তেজিত হয়ে বিভিন্ন কক্ষপথে যায়, পরবর্তীতে সেই ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে নিচের কক্ষপথে ফিরে আসে। উত্তেজিত ইলেকট্রন যখন শক্তি ছেড়ে দিয়ে নিচে ফিরে আসে তখন তাকে বিকিরণ বর্ণালী বলে। তাহলে উদ্দীপকের ধারণা অনুসারে এক্ষেত্রে আমরা রেখা বর্ণালীর মাধ্যমে মৌল শনাক্ত করতে পারি। ঠিক আছে? তাহলে উদ্দীপকের ধারণাটা কিসের? বিকিরণ বর্ণালীর ধারণা। আর রেখা বর্ণালী কি? এক ধরনের বিকিরণ বর্ণালী। বুঝা গেল? প্রশ্নটা কিন্তু একটু জটিল। এখানে বিকিরণ বর্ণালী এবং রেখা বর্ণালী এক ধরনের বিকিরণ বর্ণালী। তাহলে এই ধারণাটাকে আমরা কাজে লাগাতে পারি। উদ্দীপকের চিত্রে বহু সংখ্যক রেখা সৃষ্টির কারণ বিশ্লেষণ করো। কারণ উত্তেজিত ইলেকট্রন উচ্চতর বিভিন্ন কক্ষপথে গমন করার পর তারা ফিরে আসার সময় একই কক্ষপথে ফিরে আসেনি, একই সময় একই কক্ষপথে ফিরে আসেনি। উদ্দীপক থেকে দেখা যায় 2, 3, 4, 5, 6, 7 নম্বর কক্ষপথ থেকে কিছু কিছু ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিরে এসেছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তারা দ্বিতীয় কক্ষপথে, কোনো কোনো ক্ষেত্রে তারা তৃতীয় কক্ষপথে ফিরে এসেছে। যেহেতু একই কক্ষপথে সবসময় ফিরে আসে না, তাই তাদের ক্ষেত্রে বহু সংখ্যক রেখা এক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? সো এটা আসলে আমার যে মূল প্রশ্নটা আছে সেই প্রশ্ন থেকেই জিনিসটির ব্যাখ্যা দেওয়া সম্ভব। ঠিক আছে?
তো শিক্ষার্থীরা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।